মেগাস্টার শাকিব খানের সঙ্গেও আপনার এটা নিয়ে দ্বিতীয় নম্বর প্রজেক্ট। আচ্ছা, কেমন লাগলো? মানে ওনাকে তো সামনে থেকে দেখলেন, ওনার সম্পর্কে কি বলবেন? সাকিব ভাই তো মেগাস্টার, মানে সাকিব ভাইয়ের ব্যাপারে। আচ্ছা, যখন তুফানে আপনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন এবং তাণ্ডবে আপনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন, মূলত এই দুটো ছবিতে ওয়ার্কিং প্রসেসের মধ্যে কি কি ডিফারেন্স ছিল? দুই বাংলায় ফর দ্য ফার্স্ট টাইম একটা ইউনিভার্স ক্রিয়েট হলো, আমরা দেখলাম। আমাদের টলিউডেও এর আগে ইউনিভার্স ক্রিয়েট হয়নি, বাংলাদেশে প্রথমবার। তো এই ইউনিভার্সের প্ল্যানিংটা কি একেবারে তাণ্ডবের গল্পর শুরু থেকেই ছিল, নাকি কোন সিচুয়েশন থেকে রাফি ভাইয়া এটা প্ল্যান করেছিলেন যে তিনি ইউনিভার্স করতে চাইছেন? অ্যাকচুয়ালি আপনার সঙ্গে তো ডিসকাস করতেই হবে, বিকজ আপনি আর্ট ডিপার্টমেন্টে আছেন, ওই কারণে জানতে চাইছি। তাণ্ডবের লিচুর বাগানে গান তো একেবারে প্রচন্ড ভাবে ভাইরাল, আমরা জানি। এবং ন্যাচারালি বাংলা সিনেমার কোনো ডান্স নাম্বারে আমরা এত আড়ম্বরপূর্ণ সেট দেখতে পাই না। আমি স্পেশালি আপনার কাছে দুটো বিষয় জানতে চাই, এক তো লিচুর বাগানের সেট, সেকেন্ড হচ্ছে যে টেলিভিশন চ্যানেলটা আপনারা করেছিলেন। এই দুটো বিষয়ের আর্ট নিয়ে যদি একটুখানি আমাদের বা দর্শকদের বলেন। লিচুর বাগানে বেসিক্যালি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সাকিব ভাই মেগা স্টার, উনি আসলে বাংলাদেশের 99% মানুষ ওনাকে পছন্দ করেন এবং উনি একজন বাংলাদেশের বড় সেলিব্রিটি। সো উনি যখন যে কোনো জায়গায় গেলে তো একটা ভিড় হয় ওনাকে দেখার জন্য বা ওনার সাথে একটু কথা বলার জন্য, মানুষজন অনেক উৎসুক হয়ে থাকে। সো এই পাইরেসি নিয়ে আপনি কি বলবেন? পাইরেসি নিয়ে একটা সিনেমার কোনো একটি দৃশ্য যখন আমরা বড় পর্দায় দেখি, সেই সিনে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে, স্ক্রিনে উপস্থিত অভিনেতা অভিনেত্রীরা তারা তো তাদের তরফ থেকে 100% পারফরমেন্স দিচ্ছেন, আমরা সেটা বড় পর্দায় দেখছি। কিন্তু যে পরিস্থিতিটা আসলে ঘটছে, সেই পরিস্থিতিটাকে আরো কিভাবে ডিটেলসে দেখানো যায়, সেটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সিনেমার আর্ট ডিপার্টমেন্ট। এবং আজ আমরা প্রথমবারের জন্য শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সঙ্গে পেয়ে গেছি আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবীকে। দাদা, প্রথমেই বলতে চাই ঈদ মুবারক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ঈদ মুবারক। দাদা, আপনার অনুমতি পেলে আমরা অল্প কিছু প্রশ্ন আজ আপনার কাছে একটু রাখতে চাই। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। আমাদের তরফ থেকে আপনাকে প্রথম প্রশ্ন, এই যে আপনি একজন আর্ট ডিরেক্টর হলেন, এই শুরুটা কিভাবে, এবং এই যে আপনি আর্ট ডিরেক্টর হবেন, কোন বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করেছিল? আর্ট ডিরেক্টর হব এটা আসলে আমি জানতাম না। আমি বেসিক্যালি চারুকলায় পড়াশোনা করি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। ওখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 2009-এ বেসিক্যালি হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করার আগে থেকেই বেসিক্যালি হচ্ছে যে আপনার বিভিন্ন ইভেন্টের কাজ করতাম। সো ওই থ্রুতে অনেকের সাথে পরিচয় হয়েছে। ওই থ্রুতেই আমার একজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয় একটা ইভেন্টে, ওনার নাম মামুন ভাই। সো ওই মামুন ভাইয়ের মাধ্যমেই বেসিক্যালি হচ্ছে যে মামুন ভাই প্রথম আমাকে অফার করে একটা বিজ্ঞাপনের কাজ করার জন্য, একটা বিজ্ঞাপনের সেট ডিজাইন করার জন্য, একটা বিজ্ঞাপন একটা অংশের। সো উনি বলার পরে ওটা করা হয়। তারপর হচ্ছে আস্তে আস্তে ওটা ছিল গাও প্রোডাকশনের সাথে কাজ, সামির আহমেদ ওটা ডিরেক্টর ছিলেন, সামির ভাই। সো ওই একটা কাজ করার পর তারপর বলে শিহাব কেমন লাগলো, আমি বললাম যে হ্যাঁ ভালো, ইন্টারেস্টিং। সো এর আগে জানতাম আর্ট ডিরেকশনের সময় কিছু শুনতাম, সো আগ্রহ ছিল, কিন্তু আমি জানতাম না আমি কখনো এই ডিপার্টমেন্টে কাজ করবো। তো ওইভাবেই আসলে শুরু, আস্তে আস্তে সামির ভাইয়ের সাথে অনেকগুলো প্রজেক্ট করা হয় টানা, তারপর আস্তে আস্তে অন্যান্য ডিরেক্টরের সাথে কাজ করা হয় ফ্রিল্যান্স, এইভাবেই শুরু আসলে। আমরা জানতে পেরেছি আপনি আর্ট ডিপার্টমেন্টের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন, সেটা কোন প্রজেক্টের জন্য, এবং সেই দিনকার আপনার অনুভূতিটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আমি 2021 সালে নোনা জলের কাব্য, ডিরেক্টেড বাই রেজন সুমিত ভাই, এই ফিল্মটার জন্য পাই ন্যাশনাল অ্যাওয়ার্ড 2021-এ। ওটার অনুভূতি আসলে বলে বোঝানোটা একটু খুবই টাফ, মানে ওটা অন্যরকম অনুভূতি আসলে। ওটা মানে যেদিন আমি শুনেছি প্রথম, আমি বেসিক্যালি শুনেছি মানে আমি পত্রিকায় দেখেছি বেসিক্যালি যে আসলে আমার নামটা এসেছে যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি। সো ওটা প্রথমে বিশেষ করতে একটু কষ্ট হয়েছে, তারপর আস্তে আস্তে যত সময় পার হয়েছে ওটার আসলে ভ্যালুটা আমি বুঝতে পেরেছি যে ওটা আসলে কত ভ্যালুয়েবল একটা জিনিস, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, মানে ওটা অন্যরকম অনুভূতি। আপনি ছোট পর্দা, বড় পর্দা, অনেক অনেক প্রজেক্টে ইতিমধ্যেই আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করে ফেলেছেন। আচ্ছা, এখনো পর্যন্ত আপনি যতগুলো প্রজেক্টে কাজ করেছেন, আপনার কাছে আপনার করা সেরা আর্ট কোন সিনেমার? আমি আসলে সিনেমা খুব বেশি করি নাই, সিনেমা মাত্র আমার 10টা সিনেমা হলো আর কি। আমি বেসিক্যালি বিজ্ঞাপন বেশি করি, কমার্শিয়াল, ফিকশন কিছু করা হয়েছে, ওটিটিতে কিছু কাজ করা হয়েছে। আর আমার কাছে আসলে বিজ্ঞাপন বলি বা ফিকশন বলি বা ফিল্ম বলি, যেটাই বলি, প্রত্যেকটা প্রজেক্ট আসলে নতুন এবং আমি নতুন করে শিখি এবং নতুন চ্যালেঞ্জ। সো মানে আমার বেস্ট কাজ এখনো হয়েছে বলে বা আমি পছন্দের কাজ আছে, কিন্তু বেস্ট কাজ আমি জানি না এখনো করতে পেরেছি কিনা।
আমার মনে হয় না করা হয়নি। মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপনার তাণ্ডব নিয়ে দ্বিতীয়তম সিনেমা, এর আগে আপনি তুফান করেছেন, তারপরে তাণ্ডব। আচ্ছা, যখন তুফানে আপনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন এবং তাণ্ডবে আপনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেন, মূলত এই দুটো ছবিতে ওয়ার্কিং প্রসেসের মধ্যে কি কি ডিফারেন্স ছিল? ওয়ার্কিং প্রসেসের মধ্যে ছিল মানে দুটা সম্পূর্ণ আলাদা। কারণ তুফানের আমরা একটা মেজর পার্ট করেছিলাম হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায়, আর তাণ্ডব পুরোটাই হচ্ছে বেইজ অন হচ্ছে বাংলাদেশ। সো দুইটার ওয়ার্কিং প্রসেস পুরো টোটালি ডিফারেন্ট ছিল। দুটাতে চ্যালেঞ্জও ছিল দুই রকম। একটা হচ্ছে যে যেহেতু বাইরের দেশে গিয়ে কাজ করেছি, ওটার চ্যালেঞ্জ একরকম ছিল। আর তাণ্ডব যেহেতু নিজের দেশে, সো এখানে রেসপন্সিবিলিটিস বেশি ছিল। ওখানে ইন্ডিয়াতে যেরকম আমাদের আর্ট টিম আরেকটা ছিল, সো রেসপন্সিবিলিটিস একটু কম ছিল। ওখানে আমি বেশি আমি ক্রিয়েটিভ জায়গাগুলোতে মনোযোগ বেশি দিতে পেরেছিলাম। এখানে যেরকম হচ্ছে আমাকে ক্রিয়েটিভ সেক্টর এবং প্র্যাকটিক্যাল সবগুলোতেই মনোযোগ দিতে হচ্ছে। সো আমি বলবো মানে তুফান থেকে আসলে তাণ্ডবে বেশি চ্যালেঞ্জ ছিল। আচ্ছা দাদা, ধরুন কোনো একটা সিন ইনডোরে শুট হচ্ছে, সেখানে আর্ট ডিপার্টমেন্ট আপনি যেভাবে করলেন, আর ধরে নিন এরকম কোনো একটা দৃশ্য, মানে আমি আপনাকে বোঝাবার জন্যই বলছি, ধরুন খোলা আকাশ, এরকম একটা শট, নায়ক নায়িকা হেঁটে আসছে সামনের দিকে। আসলে সেই রকম নেচারের মধ্যে আর্ট ডিপার্টমেন্টের কাজ কতটা গুরুত্বপূর্ণ থাকে? ইনডোরে তো থাকেই, আউটডোরে কতটা থাকে? দেখেন, আউটডোরে যেরকম আমি তাণ্ডব আপনি দেখেছেন কিনা জানি না, আউটডোরে তাণ্ডবে যেরকম একটা গানের সিন আছে, যে একটা দুই পাশে নারিকেল গাছ, মাঝখান দিয়ে একটা রোড, ওখানে সাকিব ভাই একটা বাইক চালিয়ে আসতেছে, সাথে সাবিলা ছিল। সো ওই জায়গায় বেসিক্যালি হচ্ছে যে ওই জায়গাটাতে আমরা আসলে কি শুট করতে পারবো, কেমন পারবো, ওই জায়গাগুলো সিলেকশনের ক্ষেত্রে আর্ট ডিপার্টমেন্টের অনেক অবদান থাকে আর কি। যে আমরা আসলে আমাদের সিকোয়েন্স হলে যে আমরা যাচ্ছি কি শুট করবো, ওখানে যেরকম বেসিক্যালি গান বেসিক্যালি হচ্ছে কোরিওগ্রাফার যিনি থাকেন ওনারই রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু আর্ট ডিপার্টমেন্টের ওখানে যেরকম বাইকটা লাগবে, বা আমরা এখানে কি বাইক দিব, কি বাইক দিলে ভালো লাগবে, এগুলো আসলে ওইভাবে মানে ডিপেন্ড অন সিন আসলে আউটডোর গুলোতে আর্ট ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট হয়। অনেক সময় আছে যে এরকম যে আর্ট ডিপার্টমেন্ট অনেক কাজ থাকেও না, আবার অনেক সময় আছে যে অনেক বেশি কাজ থাকে। আপনি তো আর্ট ডিরেক্টর, আচ্ছা একটা ছবির আর্ট করতে মোটামুটি কতজন মানুষের দরকার পড়ে? একদম বেসিক লেভেলে যদি আপনি কনস্ট্রাকশন বাদ দেন, তাহলে হচ্ছে যে যখন প্ল্যানিং থেকে শুরু হয়, বেসিক্যালি আমাদের টিমে 8 থেকে 10 জন কাজ করে। যেরকম আমি যদি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করি, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট থাকে, ড্রাফটম্যান থাকে, মানে যিনি হচ্ছেন ড্রাফটগুলো করে, 3D করে একজন থাকে, R&D করার জন্য লোক থাকে, আমাদের প্রপস মাস্টার থাকে, প্রপস কালেক্ট করার জন্য প্রপস বয় থাকে। সো মিনিমাম 8 থেকে 10 জন মিনিমাম থাকে। আর কনস্ট্রাকশন পার্ট যখন অ্যাড হয়, তখন কনস্ট্রাকশন ওয়াইজ, কনস্ট্রাকশন কত বড় ওটা অনুযায়ী কনস্ট্রাকশনের যারা থাকেন তারা ইনভলভ হন। তুফান এবং তাণ্ডব দুটো সিনেমারই পরিচালক রায়হান রাফি। তো রায়হান রাফির সাথে কাজ করবার অভিজ্ঞতা কেমন আপনার? উনি কেমন ডিরেক্টর? আপনি একজন আর্ট ডিরেক্টর হিসেবে কি বলবেন? নিঃসন্দেহে রাফি ভাই একজন ভালো ডিরেক্টর অবশ্যই। এবং রাফি ভাইয়ের সাথে সবচেয়ে কাজ করার যেটা হচ্ছে মানে ফ্লেক্সিবল জায়গা হচ্ছে যে উনি অনেক ফ্রেন্ডলি, ওনার সাথে অনেক ইজিলি কমিউনিকেশন করা যায়, এবং অলওয়েজ উনি টিম ওয়ার্কে বিশ্বাসী। সো উনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে বা যে কোনো কিছু চিন্তা করলে উনি আসলে আগে টিমের সাথে বসে, যে উনি এটা করতে চাচ্ছেন, এটা কিভাবে করা যায়, এটা আসলে পসিবল কিনা বা আমরা করতে পারবো কিনা। এই জন্য সেগুলো ওনার সাথে খুবই ইজি কথা বলা যায়, এবং আমরা প্ল্যানিং করতে উনি অলওয়েজ সবসময় থাকেন প্ল্যানিং এর সময়। সো এই জায়গা থেকে উনি খুবই বেটার। এবং ওনার সাথে যখনই আমরা যে কোনো কিছু নিয়ে আলোচনা করি, বা আমার যেরকম যে কোনো কিছু মনে হলো যে এটা এরকম না ওরকম করতে পারি, সো ওইটাও উনি খুব গুরুত্ব সহকারে শুনেন এবং চেষ্টা করেন যে আচ্ছা ঠিক আছে, যদি বেটার হয় তাহলে আমরা ট্রাই করে দেখি এরকম করতে পারি কিনা। বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা মাঝে মধ্যে বিভিন্ন ইন্টারভিউজে বলেন যে একটা সিনেমা তৈরি হতে যা যা দরকার সর্বসময় হয়তো বাংলাদেশ থেকে সেগুলো পেয়ে ওঠা যায় না। তো এরকম কখনো আপনি ফেস করেছেন যে আপনি হয়তো এরকম একটা সিনের জন্য এরকম একটা আর্ট চাইছেন, বাট আপনি সেই জিনিসপত্রগুলো তৎক্ষণাৎ পেলেন না বাংলাদেশে? এরকম কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, এরকম চ্যালেঞ্জ তো সবসময় হয় কম বেশি প্রজেক্টে, যে সব এটা আসলে কি চাহিদার তো শেষ নাই, লিমিটেশন শেষ নাই। আমি যদি হলিউডে কাজ করি, আমি শিওর ওখানে অনেক লিমিটেশন আছে, সো লিমিটেশন তো থাকবেই। তো আমরা চেষ্টা করি তার মধ্যেও, এই জন্য আমরা প্ল্যানিং করি বেশি করে, যাতে আমাদের এক্সিকিউশনের প্রবলেম কম হয়। আমরা যদি যেটা চাই সেটা না পেলে ওটা অল্টারনেটিভ কি হতে পারে, আরো বেটার হয় কিনা, বা কিভাবে আমরা ওটা অ্যাচিভ করতে পারি, ওটা অলওয়েজ আমাদের চেষ্টা করি, এবং ওটাই আমাদের বেসিক্যালি বড় চ্যালেঞ্জ। সো এই জন্যই কাজটা আরো বেশি মজা করে করা যায়। মেগাস্টার শাকিব খানের সঙ্গেও আপনার এটা নিয়ে দ্বিতীয় নম্বর প্রজেক্ট। আচ্ছা, কেমন লাগলো? মানে ওনাকে তো সামনে থেকে দেখলেন, ওনার সম্পর্কে কি বলবেন? সাকিব ভাই তো মেগাস্টার, মানে সাকিব ভাইয়ের ব্যাপারে বলা হচ্ছে উনি যথেষ্ট কোঅপারেটিভ, এবং উনি অলওয়েজ মানে খুবই প্রফেশনাল একজন মানুষ।
এবং খুবই অমায়িক একজন মানুষ। অলওয়েজ মানে মুখে হাসি থাকে ওনার, যখনই যার সাথে কথা বলে, ওটা যেই হোক, একটা প্রোডাকশন বয় হোক বা আর্টের একজন হোক বা লাইটের একজন হোক। এবং উনি কাজের ব্যাপারে খুবই ডেডিকেটেড। উনি সেটে যখন আসেন তখন উনি ওনার মনোযোগ শুধুমাত্র ওনার কাজেই থাকে। উনি ডানে কি হচ্ছে বামে কি হচ্ছে ওগুলো নিয়ে কখনোই মাথা ঘামান না। উনি ওনার শর্ট দেন এবং চেষ্টা করেন যে অলওয়েজ বেস্ট জিনিসটা করার। এটা হচ্ছে আমার কাছে মনে হয় শাকিব ভাইয়ের কাছ থেকে আমাদের সবার শিখার আছে, যে উনি যখন মানে সেটে থাকেন, কাজের মধ্যে থাকেন, উনি কাজ ছাড়া আসলে আর কিছু নিয়ে চিন্তা করেন না এবং অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার চেষ্টাও করেন না। এটা সবচেয়ে মানে পজিটিভ সাইড ভাইয়ের। তাণ্ডবের লিচুর বাগানে গান তো একেবারে প্রচন্ড ভাবে ভাইরাল, আমরা জানি। এবং ন্যাচারালি বাংলা সিনেমার কোনো ডান্স নাম্বারে আমরা এত আড়ম্বরপূর্ণ সেট দেখতে পাই না। আমি স্পেশালি আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। এক তো লিচুর বাগানের সেট, সেকেন্ড হচ্ছে যে টেলিভিশন চ্যানেলটা আপনারা করেছিলেন। এই দুটো বিষয়ের আর্ট নিয়ে যদি একটুখানি আমাদের বা দর্শকদের বলেন। লিচুর বাগানে বেসিক্যালি হচ্ছে গানটা যখন সিলেক্ট হয়, তারপর ডিরেক্টর বেসিক্যালি ব্রিফ দেয় যে উনি আসলে কি কি চান। তারপর আমরা ডিজাইনগুলো করি, রাফি ভাইয়ের সাথে বসি, রাফি ভাইকে দেখাই যে আসলে এরকম এরকম হতে পারে। তো উনি তারপর ওখানে কারেকশন দেন বা ওনার কিছু থট আবার বলেন, তো ওগুলো আবার আমরা ঠিক করি। তারপর বেসিক্যালি লিচুর বাগান হয়। লিচুর বাগানে বেসিক্যালি আমি শুধু ছিলাম তা না, কারণ লিচুর বাগান যখন শুট হয় তখন আমি একটু অ্যাবসেন্স ছিলাম আমার অন্য একটা কাজে, দেশে ছিলাম না আমি। সো আমার সাথে আরেকজন আমার কো আর্ট ডিরেক্টর ছিলেন, রাজিন আহমেদ। তো ও বেসিক্যালি পুরোটা ফুল অফ কোর্স, আর আমার পুরো টিম। লিচুর বাগান তো আমরা আসলে সবসময় যেটা চেষ্টা করি যে রাফি ভাইয়ের প্রথম কথাই ছিল, যেটা নিয়ে আসলে অনেকের কথা, যে লিচুর বাগান দেখতে একটা কোক স্টুডিও হয়েছে বা হচ্ছে আরো অন্যান্য রকম হয়েছে। সো আমাদের মানে এটা সবার যেটা আর কি মিসকনসেপ্ট ছিল যে এটা আসলে হয়তো আইটেম সং। এটা তো আসলে আইটেম সং ছিল না, এটা সিনেমার একটা আমাদের গান ছিল, মাঝখানের একটা গান, যেটা আসলে ওরা চিন্তা করে যে এরকম কিছু হচ্ছে। তো ওই জায়গা থেকে উনি ওনার থটটা বলেন। তো ওই থটের আমরা ওইভাবে এক্সিকিউশন করতে গিয়ে হয়তো অনেকের কাছে মনে হচ্ছে এটা অন্য কোনো গানের সাথে মিলে বা অন্য কোনো সেটের সাথে মিলে যায় আর কি, অন্য কোনো প্রজেক্টের। ওইটাও ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল আর কি। আর টিভি স্টেশন যেরকম, আমরা টিভি স্টেশন বানানোর আগে আমরা বেশ কয়েকটা টিভি স্টেশনে যাই, ফিজিক্যালি দেখি যে আসলে রিয়েল টিভি স্টেশন গুলো কিভাবে হয় এবং কি জিনিসপত্র থাকে, আমরা কতটা রিয়েলিস্টিক করতে পারবো বা পসিবল, এবং আমাদের সিনেমার জন্য আসলে আমরা কি কি রাখতে পারবো না। টিভি স্টেশনেই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম শুট হয়। ওটা দেখার পর আমরা ডিজাইনটা করি আমাদের শর্ট ডিভিশন অনুযায়ী, আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী, আমাদের সিন অনুযায়ী, তারপর আসলে করি। সো দুইটাই ইন্টারেস্টিং ছিল। আমি এর আগে এরকম টিভি স্টেশন বানাইনি, সো আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল এবং চ্যালেঞ্জিং ছিল যে আসলে কিভাবে করবো। ওটাই বেসিক্যালি আমাদের হচ্ছে দুইটা পার্ট ছিল, একটা আউটডোর পার্ট, একটা ইনডোর পার্ট। ইনডোর পার্টটা আমরা সেট বানাই, আউটডোর পার্ট তো রিয়েল লোকেশন। ওটার কথাই বললাম যে ওটা বেসিক্যালি হচ্ছে আমরা অনেকগুলো চ্যানেলে যাই, টিভি চ্যানেল গিয়ে আসলে দেখি প্র্যাকটিক্যালি যে আসলে কি কি থাকে, যেটা আসলে আমাদের লাগবে এটাকে বিলিভেবল করার জন্য, যে হ্যাঁ এটা হয়তো আমরা সেট বানাই, এটা রিয়েল টিভি স্টেশন। সো তারপর আমি যারা ছিলেন আমাদের অভিজ্ঞতা যারা আছেন তাদের সাথে আলোচনা করি কি হতে পারে এবং আমাদের জিনিসগুলো এখানে কি চাই, ডিওপির চাহিদা, কারণ লাইটিং স্পেস, ডিরেক্টরের চাহিদা, তারপর হচ্ছে আপনার আমাদের ফাইট ডিরেক্টর যিনি, উনার চাহিদা, সবকিছু মিলে আসলে তারপর ডিজাইনটা করা হয়। আমরা শাকিব ভাইয়ের সঙ্গে আপনাকে আর্ট ডিরেক্টর হিসেবে দেখলাম এসবিএফ চরকি এবং আলফা এর প্রযোজনায়। ইন ফিউচার যদি মেগাস্টার শাকিব খানের অন্য কোনো ছবিতে সেখানে প্রোডিউসার থাকবে অন্য কেউ বা অন্য কোনো প্রোডাকশন হাউস, আপনাকে আমরা আর্ট ডিরেক্টর হিসেবে পাবো? হ্যাঁ, অবশ্যই পেতে পারেন, না পাওয়ার তো কোনো কারণ নাই। এটা ডিপেন্ড করে আসলে যখন যে আমাকে অফার করে, তখন যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম কমার্শিয়াল করি, সো ওইভাবে টাইম মিলে যায় বা আমাদের সবকিছু স্কেজুয়াল মিলে যায়, তাহলে অবশ্যই করবো, কেন মানে করা তো হবে অবশ্যই। আসলে অনেকের সঙ্গে, অনেক শিল্পীদের সঙ্গে কথা বলে এটা বুঝেছি যে একটা টিম হয়ে কাজ করতে করতে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। সো সেক্ষেত্রে রাফি ভাইয়া বাদে যদি অন্য কোনো ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে ডিরেকশন দেন এবং তার কি ভিশন সেটা অনুযায়ী আপনি আর্ট সেট করছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনার তরফ থেকে, তাই তো? না, হওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমি অলরেডি বাংলাদেশে আপনার মিনিমাম 25 থেকে 30 জন ডিরেক্টরের সাথে কাজ করছি রেগুলার ইন কমার্শিয়াল। সো আমি তো ডিফারেন্ট ডিরেক্টরের সাথে ডিফারেন্ট টিমের সাথে কাজ করি। সো আমার জন্য আমার মনে হয় একটা প্রবলেম হবে, কিন্তু টিম ওয়ার্ক তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেক্ষেত্রে দেখা যাবে যে এটা টিম সিঙ্কের জন্য একটা টাইম লাগবে। সো সিনেমায় আমরা চেষ্টা করি অলওয়েজ যে ওই প্রি প্রোডাকশন ওই টাইমটা যাতে আমাদের পাই, এবং ওই টাইমটা পেলেই আসলে আমি কোনো প্রজেক্টে চেক করি আর কি, না হলে করার চেষ্টা করি না, কারণ টাইমটা প্রি প্রোডাকশন টাইমটা অনেক ইম্পর্টেন্ট। সো প্রপার প্রি প্রোডাকশন টাইম নিয়ে যে কারোর সাথে আমি কাজ করতে পারি, এবং আমি অলরেডি যেহেতু 10টা সিনেমা করেছি, এর মধ্যে 2টা আসলে রাফি ভাইয়ের সাথে,
বাকি 8টা আসলে 8 জনের সাথে, কোনোটাই আর কারোর সাথে আমার ডাবল সিনেমা হয় নাই। সো কেন হবে না, অবশ্যই হবে। এবার কুরবানি ঈদে যে কটা সিনেমা মুক্তি পেল, টোটাল 6টা, আপনার কটা দেখা হয়েছে এখনো অবধি? আমি এখন পর্যন্ত আসলে একটাই দেখেছি, তাণ্ডব। আর কোনটা দেখার সুযোগ হয়নি, দেখবো আর কি আমরা সবাই। তাণ্ডব কেমন লাগলো আপনার কাছে? তাণ্ডব তো অবশ্যই ভালো। তাণ্ডব মানে কয়েকবার দেখা হয়েছে, আপনার শুটিং হওয়ার পর দেখেছি, আপনার আমাদের কালার গ্রেডিং দেখেছি, সাউন্ড যখন হয়েছে তখন দেখেছি। তাণ্ডব অবশ্যই খুবই ভালো সিনেমা, এবং তাণ্ডবের যেই গল্প বা বিষয়বস্তু বা যেই প্লট নিয়ে করা, এটা আসলে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, এরকম গল্প আমাদের এখানে হয়নি আগে, আমার মনে হয়। এখন বাকিটা আসলে যারা দেখছেন তারা ভালো বলতে পারবেন। আপনি আজ থেকে 5 বছর পরে আর্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্ট ডিপার্টমেন্টকে কোন জায়গায় দেখতে চাইছেন, এবং যারা নতুন ভাবে শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি তো বলবো বাংলাদেশকে তো 5 বছর পর অবশ্যই অনেক উপরে দেখতে চাই। যেরকম অলরেডি আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম যেটা কানে অলরেডি আপনার স্পেশাল জুরি মেনশন পেয়েছে, ওটাতেও আমি আর্ট ডিপার্টমেন্টে কাজ করেছি। তো এইভাবে তো সামনে হয়তো বা আরো বড় বড় জায়গায় বাংলাদেশের ফিল্ম যাবে, এবং সেই সাথে আর্ট ডিপার্টমেন্টও যাবে, আমরাই কাজ করব। যেরকম এই জন্য রাফি ভাইকে ধন্যবাদ, যে রাফি ভাই এরকম বড় বড় প্রজেক্ট করছে। এরকম বড় বড় প্রজেক্ট উনি সবসময় চিন্তা করছে যে আমাদের বাংলাদেশি যারা টেকনিশিয়ান আছে তারাই যাতে কাজ করে, এটার জন্য তো অবশ্যই রাফি ভাইকে ধন্যবাদ। এবং যারা নতুন আসতে চায়, আমি বলবো এই ফিল্ডে এখনো কাজ করার অনেক সুযোগ আছে। যারা আসতে চায় তারা আমি বলবো মোস্ট ওয়েলকাম, আসেন এবং কাজ করেন, তাহলে বুঝবেন যারা ক্রিয়েটিভ কাজ করতে চায়। আর্ট ডিপার্টমেন্টের কাজ একটু যেরকম প্রচুর সময় দিতে হয়, কষ্টটা বেশি, মেন্টাল প্রেশারও বেশি, কিন্তু এই কাজটাতে অন্যরকম একটা মজা আছে এবং অন্যরকম একটা স্বাধীনতা আছে, এবং আপনি কিছু কিছু ক্ষেত্রে ফুল ফ্রিডম পাবেন যে আপনি যেটা দেখাতে চান বা যেটা বলতে চান সেটা বলতে পারবেন। সো ওই মজাটা যদি কেউ চায় নিতে, ওই ফ্রিডমটা যদি চায় কেউ নিতে, আমি বলবো অবশ্যই ওয়েলকাম। তাণ্ডব আমরা দেখলাম যে 95% ছবিটাই বাংলাদেশে শুট আর 5% শ্রীলঙ্কায় শুট হয়েছে। তো আমরা ন্যাচারালি মেগাস্টার শাকিব খানের রিসেন্ট টাইমের ছবিগুলো, অনেকগুলো ছবি দেখলাম যেগুলো বাংলাদেশে শুট হয়নি, হলেও হয়তো অল্প পোর্শন হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে রাফি ভাইয়া এই ছবিটার ম্যাক্সিমাম অংশটাই বাংলাদেশে শুট করলেন। তো কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল টিমকে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সাকিব ভাই মেগা স্টার, উনি আসলে বাংলাদেশের 99% মানুষ ওনাকে পছন্দ করেন, এবং উনি একজন বাংলাদেশের বড় সেলিব্রিটি। সো উনি যখন যে কোনো জায়গায় গেলে তো একটা ভিড় হয় ওনাকে দেখার জন্য বা ওনার সাথে একটু কথা বলার জন্য, মানুষজন অনেক উৎসুক হয়ে থাকে। সো আপনারাও দেখেছেন যে সিনেমা আমরা যখন শুট করছি তখন অনেক ফুটেজ লিক হয়েছে, কারণ এটা আসলে মানুষজন ইচ্ছা করে করেছে কি করে নাই আমি জানি না, মানে অনেকে হয়তো ইচ্ছা করে করেছে, অনেকে হয়তো ভালোবাসার জায়গা থেকে করেছে, যে সাকিব খানকে দেখতে পাচ্ছেন ওনারা এই জন্য করেছেন। সো ওইটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যে ক্রাউড কন্ট্রোল, এটা আমাদের খুবই কষ্ট করতে হয়েছে এখানে, এবং আমাদের আলাদা পুরো একটা ভলেন্টিয়ার, বিশাল বড় ভলেন্টিয়ার টিম ছিল যে এই জিনিসগুলো ট্যাকেল দেওয়ার জন্য। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, যে কারণে আসলে ম্যাক্সিমাম সময় সাকিব ভাইকে নিয়ে সিনেমা করার জন্য হয়তোবা ম্যাক্সিমাম ডিরেক্টর বা প্রডিউসার প্রেফার করেন যে বাইরে যদি করা যায়, আউটডোর শুট করলে ওটা যদি বাংলাদেশের বাইরে করা যায় তাহলে অনেক ইজিলি করা যায়। শুটিং চলাকালীন দর্শক আবেগের বশবর্তী হয়ে ফুটেজ লিক করে দিতে পারেন, কিন্তু এই যে গোটা তাণ্ডব সিনেমাটা এইচডি কোয়ালিটিতে লিক করে গেল, এটা তো আবেগের বশবর্তী হয়ে হতে পারে না, এটা ইন্টেনশনালি। এবং আজ তাণ্ডব, কিছুদিন আগে আমরা বরবাদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটতে দেখলাম। এই পাইরেসি নিয়ে আপনি কি বলবেন? পাইরেসি নিয়ে আমার কিছু বলার নেই, এটা বেসিক্যালি প্রডিউসারের ডিপার্টমেন্ট, এটা আসলে ওনারা দেখবেন। আমার শুধু যদি আপনার থ্রুতে যারা দেখবেন আমার এটা, আমি শুধু বলবো যে দেখেন, সিনেমা তো আসলে বড় পর্দায় দেখার জিনিস, ওটা যদি আপনি পাইরেসি করে ল্যাপটপে বসে দেখেন বা মোবাইলে বসে দেখেন তাহলে আসলে সিনেমা দেখার মজা পাবেন না। আর আমরা অনেকদিন পরে আসলে বাংলা সিনেমা, এরকম ভালো ভালো সিনেমা হচ্ছে, মানুষ আমরা সবাই হলে গিয়ে দেখছি। সো এই জিনিসটা যদি আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াক, তাহলে এই পাইরেসি না করাটা ভালো। আমি বলবো যে এটা করা উচিত না, এবং এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো। সো আমি অনুরোধ করবো যে যারা এগুলো করছেন যদি আপনারা বন্ধ করেন তাহলে ভালো, আর না হলে তো এটার জন্য আইন আছে, আইনগত ব্যবস্থা নিবে। আর আপনি যেটা বলেন এটা ঠিক, যে এটা তো আসলে যারা করছেন তারা তো বুঝে শুনে ইচ্ছা করেই করছেন, তো তাদেরকে আসলে কিছু বলার নাই, তাদের জন্য আসলে আইন আছে, তারা আইনের আওতায় আসবে। আমরা প্রায় শেষের দিকেই এসে গেছি দাদা। দুই বাংলায় ফর দ্য ফার্স্ট টাইম একটা ইউনিভার্স ক্রিয়েট হলো, আমরা দেখলাম। আমাদের টলিউডেও এর আগে ইউনিভার্স ক্রিয়েট হয়নি, বাংলাদেশে প্রথমবার। তো এই ইউনিভার্সের প্ল্যানিংটা কি একেবারে তাণ্ডবের গল্প শুরু থেকেই ছিল, নাকি
কোন সিচুয়েশন থেকে রাফি ভাইয়া এটা প্ল্যান করেছিলেন যে তিনি ইউনিভার্স করতে চাইছেন? অ্যাকচুয়ালি আপনার সঙ্গে তো ডিসকাস করতেই হবে, বিকজ আপনি আর্ট ডিপার্টমেন্টে আছেন, ওই কারণে জানতে চাইছি। এটা নিয়ে আমার কিছু বলার নাই, এটা আসলে রাফি ভাইকে কোশ্চেন করলে রাফি ভাই ভালো উত্তর দিতে পারবেন। এই ব্যাপারে আসলে আমি কিছু না বলাটা ভালো, এটা আসলে ডিরেক্টর জানেন যে উনি কি করতে চাচ্ছেন, এই ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই। বেশ দাদা, ভীষণ ভালো লাগলো কথা বলে, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, এবং আমি আন্তরিকভাবে বিশেষ ধন্যবাদ জানাতে চাই কস্টিউম ডিজাইনার ফারজানা সান দিদিকে, কেননা ফারজানা দিদির মারফতই কিন্তু আমার শিহাব নুরুন নবী ভাইয়ার সঙ্গে আলাপ হয়েছে এবং আজ আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমরা কথা বললাম। দাদা, যদি কিছু ভুল ত্রুটি করে ফেলি আমায় মার্জনা করবেন, আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, ধন্যবাদ। না, সানও আমাকে বলেছিল যে আপনি এই কথা বলতে চাচ্ছেন, আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। সানকেও ধন্যবাদ যে সান আপনাকে মানে সানের সাথে আপনার যোগাযোগ আছে। সানই বলেছে, সান আমাকে বললো যে আপনি ওরও একটি ইন্টারভিউ করছেন। আমি বলছি কই, আমি তো দেখি নেই। বললো যে হ্যাঁ হ্যাঁ করছে, আমি তো শেয়ার দিই না। আমি বলছি যে আরে দাও না কেন, এগুলো তো দেওয়া উচিত। এই ধন্যবাদ। আমি আপনাকে তুফানের সময় দেখছি, তুফানের সময় আপনি আমার ছবি নিয়ে নিউজ করেছেন, কিন্তু তখন আসলে পরিচয় ছিল না। তখন আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা সবগুলো শুটই অনেক রাশের মধ্যে করেছি, অনেক তাড়াহুড়া ছিল আমাদের, কারণ যেহেতু ঈদ বেস রিলিজ ছিল। সো আসলে তখন অন্য কোনোভাবে কারোর সাথে পরিচয় হয় নাই, যোগাযোগও হয় নাই, আর শুধু কাজই করে গিয়েছে। সো আমারও খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আমার সাথে যোগাযোগ করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। নিশ্চয়ই দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, জি, খোদা হাফিজ। খুদা হাফিজ দাদা। ওকে, জি।